শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তাদের চাওয়া আমি যেন ভাইস প্রেসিডেন্ট পদে দাঁড়াই। বিউটি এর চেয়ে সুন্দর আসলে বা এর চেয়ে ভালো ডেমোক্রেসি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় আর হতে পারে না। বিশ্ববিদ্যালয়ে অনেকাংশেই লেজুর ভিত্তির রাজনীতির কবর রচনা হয়ে যাবে। আমরা হয়তো আর 4-5 দিনের ভিতরেই আমাদের প্যানেল ঘোষণা করব। আমাদের প্যানেলের নাম হচ্ছে ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ। আমরা যে স্লোগান নিয়ে আগাচ্ছি, নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। জোট বলতে এখানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা যারা শিক্ষার্থীদের অধিকার নিয়ে আন্দোলন করেছেন, কাজ করছেন, শিল্পী, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, বিভিন্ন জগতে যারা আসলে ভালো করছেন এবং নারী শিক্ষার্থীরা রয়েছেন বিশ্ববিদ্যালয়ের বড় একটা অংশ, পাশাপাশি ফিজিক্যালি চ্যালেঞ্জড মাইনরিটি, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা আছেন। তো সবাইকে নিয়ে আমরা একটা সমন্বিত প্ল্যাটফর্মের দিকে আগাচ্ছি আর কি। শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তাদের চাওয়া আমি যেন ভাইস প্রেসিডেন্ট পদে দাঁড়াই। শিক্ষার্থীদের আস্থা পাওয়ার জন্য যে কথাটা বলবো, অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী যারা এই সময় আছেন, তারা মনে করি যে বাংলাদেশের সবচেয়ে রাজনৈতিক সচেতন তরুণ তরুণী, আর বর্তমান প্রেক্ষাপটে তো আরও বেশি রাজনৈতিক সচেতন। সেক্ষেত্রে অবশ্যই তারা যাদেরকে ভোট দিবেন, ভোট দেওয়ার আগে তাদের বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করবেন। 5 আগস্ট পূর্ববর্তী সেই ফেসিবাদী সময়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে কি ভূমিকা রেখেছেন, গেস্ট রুম গণরুমের বিরুদ্ধে নির্যাতন, বিশ্ববিদ্যালয়ের এই আবাসন সংকট নিয়ে নির্যাতন, বিশ্ববিদ্যালয় হলে হলে যখন নির্যাতন হতো, না বিভিন্ন ট্যাগ দিয়ে শিক্ষার্থীদেরকে অত্যাচার করা হতো, তখন আসলে ক্যান্ডিডেট তাদের ভূমিকা কী ছিল, তারা প্রতিবাদ করেছে কিনা, এই যে আমাদের যে ভোটের অধিকার, এই ভোটের তরুণদের এই ভোটের অধিকার নিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্তি করার জন্য যে আন্দোলন অভ্যুত্থান, সেই বিষয়গুলো সম্পর্কে আসলে তাদের আন্দোলন সংগ্রাম কি ছিল। অভ্যুত্থান পরবর্তী সময়েও শিক্ষার্থীদের যে সংকট সমস্যা, অধিকার ভিত্তিক আন্দোলন বলতে গেলে যেমন চাকরির আবেদন ফি 200 টাকা করার আন্দোলন ছিল, পিএসসি সংস্কার আন্দোলন যেটা এখনো চলমান, বা অভ্যুত্থান পরবর্তী সময় আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সবচেয়ে বড় আন্দোলন হলো এই ডাকসু আন্দোলন। তো এই আন্দোলনগুলোতে আসলে যারা ক্যান্ডিডেট হবেন তারা আসলে কি ভূমিকা ছিলেন এবং তারা আসলে বিতর্কিত কিনা, তারা সমালোচিত কিনা, তাদের বিষয়ে প্রমাণিত অভিযোগ আছে কিনা, সেই বিষয়গুলো আমি মনে করি যে অবশ্যই শিক্ষার্থীদের কাছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় হবে মূল্যায়ন করার ক্ষেত্রে। শিক্ষার্থীরা এখন ভাবতে পারতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব নির্বাচনের যে শক্তি, এটা এখন তাদের হাতে, এবং তারা ফ্রিলি কেউ চাইলে সে নিজেও লিডারশিপের জায়গায় আসার জন্য ভাবতে পারতেছে যে আমি নির্বাচন করব। এর চেয়ে বিউটি, এর চেয়ে সুন্দর আসলে বা এর চেয়ে ভালো ডেমোক্রেসি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় আর হতে পারে না। তো যেটার জন্য আমরা ফাইট করেছি, আমি নিজে অনশন করেছি, অবস্থান করেছি, অসুস্থ হয়ে গিয়েছিলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমার সাথে ছিলেন, তারা শক্তি জুগিয়েছেন। সর্বোপরি এই জায়গাটার সফলতা আমার কাছে, নিজে আমি যে পদে নির্বাচন করতে যাচ্ছি ভিপি পদে, আমি জিতবো কি জিতবো না সেটা আমি এখনো বলতে পারি না নিশ্চয়তা ভোটের আগে, কিন্তু এইটাই আমার কাছে মনে হচ্ছে যে আমার সবচেয়ে বড় বিজয়। এটা শিক্ষার্থীদের হাতে এসছে এবং এটা আমি মনে করি যে এটা যদি ক্যালেন্ডার ইস্যু, আমি অবশ্যই আপনি যেটা বললেন, আমি যদি নির্বাচিত হই, শিক্ষার্থীরা ম্যান্ডেট দেয়, প্রথম আমি যেটা করব সেটা হচ্ছে যে ডাকসুকে ক্যালেন্ডার ইভেন্টের রূপদান করা এবং এটাকে বিশ্ববিদ্যালয়ের যে আইন আছে সেই আইনের অন্তর্ভুক্ত করা, যেন প্রতি বছর বছর তারা এটা করতে বাধ্য থাকেন, না করার যেন কারণ তাদের কোনো সুযোগ না থাকে। এবং অবশ্যই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সময়ের সবচেয়ে বড় যে সমস্যা, মাদার অফ অল প্রবলেম, সেটা হচ্ছে আবাসন সংকট। অবশ্যই এভরি স্টুডেন্ট তাদের জন্য মানে বেড এবং সিট থাকতে হবে, এবং এইটার প্রথম ধাপে যেটা আমি করতে চাই ডাকসুর পরপরেই, সেটা হচ্ছে যে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষে যাদের এখন আবাসন পায় নাই ব্যবস্থা করা, অথবা তাদের আবাসন বৃত্তির ব্যবস্থা করা। কারণ এই জিনিসটাকে কেন্দ্র করেই কিন্তু আসলে এখন অনেক বড় ভাইদের সৃষ্টি হচ্ছে, বড় বোনদের সৃষ্টি হচ্ছে, যারা আসলে এই দুর্বলতাকে কাজে লাগিয়ে ম্যানিপুলেট করার চেষ্টা করতেছে। আমি মনে করি যে এই ক্রাইসিস না থাকলে বিশ্ববিদ্যালয়ে অনেকাংশেই লেজুর ভিত্তির রাজনীতির কবর রচনা হয়ে যাবে। এরপরে আমি যেটা মনে করি যে পুষ্টিসম্মত খাবারের সমস্যা, সেক্ষেত্রে প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও এটার ব্যবস্থা করতে হবে। এর পাশাপাশি একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ তৈরি করতে হবে, যে আমাদের যে সিলেবাস দেশের এবং বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান দেশের সরকারের জায়গা থেকে কথা বলে সেভাবে করে সিলেবাস ক্রিয়েট করা, সেভাবে করে আসলে এখানকার হিউম্যান রিসোর্স ডেভেলপ করার জন্য পড়াশোনা শেষ হওয়ার সাথে সাথে তাদের কাজের জায়গা হয়ে যায়। এবং আমি যেটা মনে করি যে ফুল ফ্রি স্কলারশিপ ফর এভরি স্টুডেন্ট, এইটা করতে হবে। লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে যায় বিভিন্ন প্রজেক্ট ডেভেলপমেন্টে, সরকার বিনিয়োগ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানব সম্পদ উন্নয়নের জন্য এখানে যদি সেই ভর্তুকি দেয় সরকার, এটা কি কখনো আমার কাছে মনে হয় না যে কোনোভাবে আসলে কম ভূমিকা রাখবে এই জাতি গঠনের ক্ষেত্রে, নেশন বিল্ডিংয়ের ক্ষেত্রে। তো আমি প্রথম ধাপে মনে করি যে এইটার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে আমি যেটা করব, অবশ্যই যদি নির্বাচিত হই, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী তাদের যোগ্যতা এবং প্রয়োজন অনুযায়ী তাদের ইন্টার্নশিপ
বা পার্ট টাইম জবের ব্যবস্থা করা এবং এই একাডেমিক এরিয়ায় যারা থাকবে তাদের জন্য আপনার যেটাকে বলা হয় আউটসোর্সিংয়ের সিস্টেমে তাদের কাজের ব্যবস্থা করা, যেন তাদেরকে ইমিডিয়েটলি আসলে তাদের খাবার, টিউশন ফি, তাদের হচ্ছে সেমিস্টার ফি, এই সমস্ত জিনিস নিয়ে যেন তাদের আসলে ভাবতে না হয়, দুশ্চিন্তা না করতে হয়। এবং বিশ্ববিদ্যালয়ে দেখেন হাজার হাজার কোটি টাকার বাজেট হয়েছে, কিন্তু লাইব্রেরি নিয়ে সেখানে কোনো আমরা দেখি নেই, পরিকল্পনা দেখি নেই। তো বিশ্বমানের লাইব্রেরি দরকার, উন্নত প্রযুক্তি সম্পন্ন লাইব্রেরি এবং বিশ্বমানের গবেষণা কেন্দ্র দরকার বিশ্ববিদ্যালয়ে একটা অনিয়ন্ত্রিত জায়গা হয়ে গেছে, এইটারকে নিয়ন্ত্রণ করতে হবে। একাডেমিক এরিয়া, কাজের জায়গা, লাইব্রেরি, এই সমস্ত জায়গায় একটা নিয়ন্ত্রণের জায়গা থাকা, যান চলাচলের জায়গা একটা নিয়ন্ত্রণের জায়গা থাকা। এবং আমি আবার গ্রিন ফিউচার ফাউন্ডেশনের শুভেচ্ছা দূত হিসেবেও কাজ করছি। তো সেক্ষেত্রে অলরেডি 5টা পরিবেশ বান্ধব গাড়ি চলছে, আরও 40টা গাড়ি নামানোর কাজ চলতেছে। তো এগুলো যদি নামে, আমি আশা করি যে এই কুয়েত মিত্রি হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল বা সুফিয়া কামাল হল যাতায়াতের ক্ষেত্রে সুবিধা হবে। এবং প্রায় অর্ধেকের মতো নারী শিক্ষার্থী, তাদের নিরাপত্তার বিষয়টাও কিন্তু বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি যে সেভাবে করে গুরুত্ব দেওয়া হয় না। এগুলো নিয়ে আসলে কাজ করার জায়গা আছে এবং এই মেডিকেল সেন্টার নিয়ে অবশ্যই এটাকে উন্নত করার জন্য অবশ্যই কাজ করব। বিশ্ববিদ্যালয়ে টেম্পার টেস্ট করা, প্রত্যেকটা ভবনের, বিল্ডিংয়ের যখন তখন যেখানে সেখানে ভেঙে পড়তেছে, এগুলো সংস্কার করা। এবং বিশ্ববিদ্যালয়ের যে আরও সংগঠনগুলো আছে টিএসসি ভিত্তিক, সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া সংগঠন, তাদেরকে সাথে নিয়ে, টিএসসির বাইরেও যে সংগঠন, তাদেরকে সাথে নিয়েই আসলে বিশ্ববিদ্যালয়ে এই ডেভেলপমেন্টের কাজটা করা, তাই সংগঠনগুলোকে আরও গতিশীল করা। এবং সর্বোপরি বিশ্ববিদ্যালয়ে যে আমরা ছাত্র সংগঠনগুলো যারা রয়েছে বিশ্ববিদ্যালয়ের, যা বাম ডান মধ্যমপন্থী সহ সবাইকে সাথে নিয়ে আসলে একসাথে কাজ করা এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থে আসলে একটা গণতান্ত্রিক পরিবেশ বিশ্ববিদ্যালয়ে বজায় রাখা, মেধাভিত্তিক গণতান্ত্রিক চর্চার জায়গাটাকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া। এবং ডাকসুটাকে একটা মোস্ট পলিটিক্যাল একটা জায়গা না, বিশ্ববিদ্যালয়টাকে একটা মোস্ট পলিটিক্যাল একটা জায়গা না, বরং একটা মোস্ট একাডেমিক জায়গা, মোস্ট রিসার্চের জায়গা, মোস্ট পলিসি মেকিংয়ের জায়গা, একটা নলেজ প্রোডাকশন, পলিসি প্রোডাকশন একটা হাব হিসেবে বিশ্ববিদ্যালয়কে তৈরি করা, ডাকসুটাকে একটা ডাকসু ডিবেটের জায়গায় তৈরি করা, যেখানে দেশের এবং বিশ্বের স্কলাররা আসবেন, গবেষকরা আসবেন, ডিবেটাররা আসবেন, তারা কথা বলবেন, পলিসি মেকিংয়ে নিয়ে আলোচনা হবে, বিভিন্ন গবেষণা পেপার এখান থেকে তৈরি হবে। আমরা সেই জায়গাটা আসলে বিশ্ববিদ্যালয়টাকে নিয়ে যেতে চাই। ককটেল বিস্ফোরণ হয়েছে কয়েক দফা, সেটা রহস্য উন্মোচন করা হয়নি এখন। কারা করলো, কেন করলো? অবশ্যই ডাকসু বানচালের জন্য করেছে। আবার এই যে হঠাৎ করে ছাত্রদল তারা কমিটি দিলেন হল কেন্দ্রিক মিটিংয়ে, ছাত্রদলের সাধারণ সম্পাদক উনি নিজেই স্বীকার করেছেন যে এই সময় কমিটি দিলে এরকম হবে সেটা তারা জানতেন। তাহলে তারপরে কেন কমিটি দিলেন? এটা তো একটা সোশ্যাল কন্ট্যাক্ট ছিল শিক্ষার্থীদের অভ্যুত্থানের সময়, যে হল কেন্দ্রিক কমিটি দিয়ে কেউ কোনো কার্যক্রম করবে না। তাহলে ওনারা এই সময় কেন এই কাজটা করলেন? এই জন্যই করলেন। ওনারা কি এতদিন কাজ করেন নাই হলে? অবশ্যই কাজ করেছেন, খেলাধুলার আয়োজন করেছেন, তারপরে পানির ফিল্টার দিয়েছেন, মেডিকেল সেবা দিয়েছেন মেয়েদের হলে। কই এতদিন তো কেউ এটাকে খারাপভাবে নেই, ভালোভাবেই নিয়েছেন। আবার ওনারা যদি হল কেন্দ্রিক রাজনীতি নাই করে থাকে, তাহলে হল কমিটিটা কি আকাশ থেকে পড়ছে? হল কমিটি তো ভাই আকাশ থেকে পড়ে নাই, ওনারাই তো তৈরি করছে। তা কাজ করছে বিধেই তো কমিটি পর্যন্ত যাইতে পারছেন। কিন্তু ওনারা কমিটিটা এই সময় না দিলেও পারতেন। শিক্ষার্থীদের যে সোশ্যাল কন্ট্যাক্ট, সেটাকে আমরা বজায় রেখে কাজ করতেছি। আমরাও তো হলে কাজ করেছি, ভেন্ডিং মেশিন দিয়েছি নারীদের হলগুলোতে, স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন, এবং ছাত্র শিবিরও কাজ করেছে, আরও অনেকে ব্যক্তি উদ্যোগে বিভিন্নভাবে কাজ করেছে। তো এই কাজগুলো তো শিক্ষার্থীদের উপকার হয়েছে। কিন্তু ওনারা যেটা করেছে, এমন কাজ করেছে, ওনাদের কাজের কারণে এখন এই দায়টা আসলে সব শিক্ষার্থীদেরকে নিতে হচ্ছে। হ্যাঁ, তবে আমি শিক্ষার্থীদের প্রতি একটা আহ্বান জানাবো যে এই ঘটনাগুলোর কারণে অনেকের ভিতরে রাজনীতি সম্পর্কে বা রাজনৈতিক দল সংগঠন সম্পর্কে বিরূপ ধারণা আসে। আসলে মানে আমরা রাজনৈতিক বা সামাজিক দিক, রাজনীতি শূন্য আসলে কোনো সমাজ ব্যবস্থা, কোনো রাষ্ট্র ব্যবস্থা বা কোনো বিশ্ববিদ্যালয় কোথাও আসলে থাকে না। তবে ফরম্যাট ভিন্ন ভিন্ন থাকে। শিক্ষার্থীদের প্রতি আমরা আহ্বান জানাবো, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমরা আহ্বান জানিয়েছি, আপনারা শিক্ষার্থীদের সাথে কথা বলেন, শিক্ষার্থীরা কোন ফরম্যাটে রাজনীতি চায় সেই ফরম্যাটে আসলে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি হোক। আর আমি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাবো যে আপনি ভাবুন তো একবার নিজেকে, যে আপনি ডাকসুতে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন, বিপি, জিএস অথবা এজিএস বা যে কোনো পদে, তাহলে আপনি আসলে বিশ্ববিদ্যালয়টাকে কিভাবে সামলাবেন? আপনি আসলে শিক্ষার্থীদেরকে কিভাবে করে ম্যানেজ করবেন? আপনি আসলে এই বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলোকে কিভাবে সমাধান করবেন? আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী যদি নিজেকে ওই জায়গাটায় নিয়ে গিয়ে ভাবেন, তাহলে আমাদের চিন্তাগত জায়গায় অনেক পরিবর্তন আসবে এবং শিক্ষার্থীদের জায়গা থেকে অনেক ভালো ভালো সাজেশন আসবে।